হ্যালো, এই মিন্টু, কোথায় থাকিস? হ্যাঁ, মামা কাজে একটু ব্যস্ত আছি আর কি। কাজে ব্যস্ত ছিলাম মানে? এই তুই যে সেদিন বাসায় আসছিলি, তুই আমার সঙ্গে দেখা না করে চলে গেলি কেন? কেউ তোরা কিছু বলছে নাকি? চা খাতে দিছে, তুই চা না খেয়ে চলে গেছিস? কই মামা, কেউ কিছু কয়নি তো আমারে, কেউ কিছু কয় নাই। সত্যি করে বলতো, ওই নাহার কিছু বলছে নাকি? না মামা, খালামুনি আমারে কিছু কয় নাই তো। খালামুনি আমারে কত আদর করে, কত মায়া করে। আমারে এটাও কইছে যে তুমি ভাত খেয়ে যাও। তুই খালি না কেন? তুই তো জানি যে নাহার তোকে খুব পছন্দ করে। তুই কার ছেলে না দিয়ে সেটা ভুলে গেছে নাকি? না, ভুইলা যায় নাই, তার মনে আছে আমি তার বান্ধবীর ছেলে। যাই হোক মামা, কেমন আছেন আপনি? আমি তোর এই প্রশ্নের কোনো উত্তরই দেবো না। তুই বাসায় এসে আমার সাথে দেখা না করে চলে গেছিস, এখন আমাকে জিজ্ঞেস করছিস আমি কেমন আছি। মামা একটু কাজে ব্যস্ত আছি তো, সেই জন্য দেখা করতে পারিনি, কিন্তু আমি দেখা করুন, খুব শীঘ্রই দেখা করুন মামা। দেখ, তোর তোর কি কাজ রে? হ্যাঁ, আমরা কাজ টাজ করি না নাকি তুই একাই করিস? জি মামা, করছেন তো মামা। শোন, ওই যে টাকা রেডি আছে তোর, ওই টাকাটা কবে নিয়ে যাবি? নিয়ে যা। মামা এখন টাকা দেওয়ার কি দরকার ছিল? আপনি টাকা লেগে এরকম পাগল হয়ে গেছেন কেন, কোন তো মামা? একটা থাপ্পড় দেবো না, একদম গালের সমস্ত দাঁত ফেলবো। ওই টাকা লাগবে না মানে কি? হ্যাঁ, তুই যার কাছ থেকে টাকা এনেছিলি তার কাছে তুই টাকা ফেরত দিয়ে দিবি। যখন উপকার করার তখন তো উপকার করছিস, এখন আর কি দরকার? এখন তো দরকার নাই। জি জি মামা, ঠিক আছে। শোন, তাহলে কবে আসবি তুই? খুব শীঘ্রই আমো মামা। আচ্ছা। মামা ওই একটা কথা ছিল। কি বল? মামা ওই যে রাশেদ, জুথি যার কথা কইছিল, আমি খোঁজ খবর নিছি, ছেলেটা অনেক ভালো মামা। জি মানে ঠিকই আছে, বংশ সব ঠিকঠাক আছে। আর সে আবার ব্যাংকের মধ্যে আপনার সিনিয়র ক্যাশ অফিসার। আমি এটার খবর লইছি মামা, ছেলেটা ভালো আছে মামা। আপনি যদি চান তাইলে জুথির সাথে রাশেদের বিয়েটা দিতে পারেন, খুব ভালোই হইব মামা, আমি আপনার কইতেছি। মিন্টু, তোরে কেমন করে বলি, এটা তো বোধহয় সম্ভব হবে না রে। আমরা অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, আর এদিকে নাহার তার ছেলে নিশাদের সাথে জ্যোতিকে বিয়ে দিতে চায়। তো আমরা দেখলাম যে প্রস্তাবটা ভালোই, খারাপ না। তো সেটা নিয়েই মনে মনে এগোচ্ছে আর কি, বুঝলি? এটা বোধহয় সম্ভব হবে না। জি, তো ভালো থাকিস, হ্যাঁ, আসিস। লতিফা, লতিফা, এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাগার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মুছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। সব কিছু মনে হয়
আব্বা এদিকে আসো, দেখো গাছটায় কি সুন্দর ফুল হয়েছে। আসো, দেখছো? খুব সুন্দর ফুল ফুটছে তো। আচ্ছা আব্বা, তোমার একটা কথা বলি। কি কথা? ক। এই যে আমরা এতদিন ধইরা চাচার বাড়িতে আসি, ওনাদের অসুবিধা হইতেছে না? অসুবিধা একটু হইতাছে, কারণ বৌমার মানুষ দরকার ছিল একজন, তোরা তো দুইজন। অসুবিধা নাই, ভাইয়ের বাসায় ভাই আছে, ক্ষতি কি? তারপর আব্বা, শোন, আমি কিছুদিন পর তোর মারে নিয়ে গ্রামে চলে যাবো, তুই একা থাকবি কিন্তু। উমা, আমি একলা থাকুম নাকি? হ্যাঁ, থাকলে সমস্যা কি? আরে এটা মনে কর তো চাচার বাড়ি। তা আমার নিয়ে যাব না কেন? না না, তোরে এখন গ্রামে নিয়ে যাওয়া যাবে না, কারণ তোরে গ্রামে নিয়ে গেলে মণ্ডলের পোলা আবার গন্ডগোল লাগাই দিতে পারে। আর তোরে এখানে রাখছি আরেকটা কারণ আছে। কি কারণ? সেই কারণটা এখন আমি বলতে চাইতেছি না। একেবারেই বলা যাব না? না, একেবারে বলা যাবে না। ঠিক আছে, না কইলা। মা জননী, শোনো, এই ফুলের দিকে এক নজরে বেশিক্ষণ তাকায় থাকবে না, বুঝছো? বেশিক্ষণ তাকায় থাকলে মনের ভিতরে খালি নানান রকম বুদ্ধি আসবে, বুঝছো? বুঝলাম না আব্বা। বোঝার কারণ নাই, এমনি কইলাম। আরে অনেকে আছে না, ফুলের দিকে তাকায় থাকতে থাকতে ঠাস করে ফুলটা সিরিয়াল হয়ে জায়গা, এই জন্য কইলাম আর কি। না না, আমি ফুল ছিলুম না। আচ্ছা, ফুল ঠিক গাছ আছে। এই সুন্দর। আমি জানতাম বাবা ফুপির কথাতেই রাজি হয়ে যাবে। আমি রাশেদের ব্যাপারে সব কিছু বলছি, কিন্তু মামা আমারে একটা কথাই কইল যে খালামণির ছেলের সাথেই তোমার বিয়ে দিবি। মানে আমাকে যা বলবে আমার সবকিছু মানতে হবে? না, আমি মানতে পারবো না। আর আমার ফুপিরও আমাকে কেন বউ বানাতে হবে? আসলে সব মারাই চায় তোমার মতো মেয়ে একটা পাইতে, তাই খালামণিও চেষ্টা করতেছে। এখানে তো দোষের কিছু নাই। আমি পারবো না নিশাদকে বিয়ে করতে। দেখো জ্যোতি, তুমি যদি রাজি হও তাহলে মামা খুশি হইব। তার খুশিতে আমার কান্না পেয়ে তো কোনো লাভ নেই। এইভাবে বইলো না, মামা চাপে আছে, মানসিক চাপে। ফুপির আসতে আমি মন থেকে খুব খুশি হচ্ছিলাম, কিন্তু আমি এখন বুঝতে পারছি যে ফুপি আসলে তার ছেলের বউ বানানোর জন্যই দেশে এসেছে, আর আমাদেরকে আগে থেকেই দেখে রেখেছে। হইতেই পারে, তাও কি পরিচিত মানুষের অভাব পড়ছে? বুঝছে না হলে কেন আমাকে দেখেই তার বিয়ের প্রস্তাব দিতে হবে? জ্যোতি, তুমি এক কাজ করো, তুমি রাশেদ রে সামনাসামনি মামার লগে দেখা করায় দাও। তাইলে কি হবে জানো, মামার যত দুশ্চিন্তা আছে, যা টেনশন আছে, সব ক্লিয়ার হয়ে যাবে। এখন মনে হচ্ছে তাই করতে হবে, কারণ গতকাল রাতে বাবা যখন আমাকে ফুপির কাছে সেবা করতে পাঠিয়েছিল, যখন সেবা করার কথা বলছিল, তখনই আমি বুঝতে পারছি কোনো একটা ঝামেলা আছে। মামা আমারে কইলো মামা নাকি আমার টাকা দিয়ে দিব। এখন কি টাকা দেওয়ার কোনো দরকার আছে? তুমি কও। কেন, তোমার টাকার দরকার নেই? আর তুমি টাকা দিয়েছো, তুমি টাকা নিবা না? তুমি কি একেবারের জন্য দিয়ে দিয়েছো? এমনি তো কতদিন হয়ে গেছে টাকা দিয়েছো। বাদ দাও এই কথা, তুমি এক কাজ করো, রাশেদের নিয়ে আসো, তারপরে আমি মামার লগে কথা কয়ে দিই। হুম, দেখছি কি করা যায়। তা তো বুঝলাম, কিন্তু ব্যাপারটা একটু কষ্টসাধ্য। ভাইজান, মজনু মিয়া তো সরাসরি কইতে পারে না, তাই আমি বললাম। না মানে আমি বলতে চাচ্ছি যে ওর যা লেখাপড়া, তাতে একটা ডাক্তার পাত্র পাওয়া খুব কঠিন ব্যাপার হবে। ভাইজান, ডাক্তার পাত্র হইতে হবে কোনো কথা নেই, ইঞ্জিনিয়ার হইলেও চলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি চেষ্টা করে দেখি। আমি তো মনে করেন আপনাদের এখানে সারা জীবন থাকতে পারবো না। শিউলিরে মনে করেন আপনাদের কাছে আমি রেখে গেলাম। আপনাদের একটাই কর্তব্য, শিউলির একটা ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দিবেন, এইটুকুই চাওয়া আপনার কাছে, আর কিচ্ছু না। আচ্ছা ঠিক আছে, আমরা তো আছি। শাকিলের পরিচিত কেউ থাকলে শাকিলও সম্বন্ধ এনে দিতে পারবে। হ্যাঁ, বৌমার তো পরিচিত আছে অনেকে, তাই না? আপনারা সবাই চোখ মেললেই দেখবেন পাত্র ড্রয়িং রুমের মধ্যে বসে আছে। ম্যাজিক জানতে হবে, ম্যাজিক করে একেবারে ছেলেকে ড্রয়িং রুমে নিয়ে চলে আসবো আমরা। ম্যাজিক পারলে কি আর এতদিন অপেক্ষা করতাম ভাইজান? আরো 7 বছর আগে শিউলির বিয়ে দিতাম। না না, এই কথা বললে হবে না। বাল্য বিবাহ আইনত দণ্ডনীয়, এটা মনে রাখতে হবে।
এটা তো আমি কথার কথা কইলাম। আপনাকে মজনু মিয়া যেমন মানুষ, মায়ের বয়স একদিন কম হইলেও তো বিয়া দিব না। আমি তো জানি মজদি কেমন লোক। আলতা, তাহলে এক কাজ করি, চলো দুপুরের খাবার দাবারের আয়োজনটা করে নিই। জি চলেন ভাবি। আচ্ছা ভাবি, আমি কি একটু বেশি কথা বলতেছি? না, তুমি আজ একটু কম কথা বলছো। তাই নাকি? আমার তো উল্টা মনে হয়েছিল যে আজকে আমি অনেক বেশি কথা বলতেছি। তাহলে ভাবি, আমি আরেকটু কথা বলি। না 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 না, এখন আর এখানে কোনো কথা বলার দরকার নেই। আমি খুব একটা ইমোশনাল জায়গায় আছি আমার লেখালেখির। তো ভাইজান, আমার গল্পটা তাহলে লিখবেন না? তোমার গল্পের সব আমি ঠিক করে রেখেছি। আগামী বছরের পরের বছর লিখবো। এর নামটা ঠিক করে রেখেছি আমি। সত্যি? কি নাম, কি নাম? এই নামটা হবে ঠাকুরমার দাদির নানির ঝুলি। ভাইজান, নামটা একটু বেশি বড় হয়ে গেল না? না রে না, বেশি বড় না, সামান্য একটু বড়। আপনারা যা ভালো মনে করেন। দেখবেন এই বই একবার মানুষ পড়লে বারবার পড়তে মন চাইবো। এই বই লিখে তো আমাকে পালিয়ে থাকতে হবে। হায় আল্লাহ, ভাইজান আপনি এটা কি করেন? আলাই বালাই, আপনারই বালাই তো হইব কিসের জন্য? মানে আমি বলছিলাম যে মানে যে লেখক এরকম একটা বই লিখতে পারে তাকে কি দর্শক মানে পাঠক এমনি ছেড়ে দেবে? ও তো তার পিছনে দৌড়াবে। তুমি না আমার লক্ষ্মী ভাবি, প্লিজ ভাবি তুমি রাজি হয়ে যাও। আমি কি বলবো বলো? হোয়াট ডু ইউ মিন বাই কি বলবো বলো তো? আরে ভাবি, তোমার মতামতের একটা গুরুত্ব আছে না? এই যে এত বড় একটা সংসার এত বছর ধরে তুমি আগলে রেখেছো, তুমি মেয়ের মা, তোমার মতামতের গুরুত্ব অনেক ভাবি। আর ভাইয়া তো বলেছে সবার মতামত জেনে তারপর আমাকে জানাবে। ভাবি প্লিজ। না সেটা তো বুঝলাম, কিন্তু যুথি যদি রাজি না হয়? মানে ভাবি, যুথির কি অন্য কোনো পছন্দ আছে? না তা নেই। তাহলে তাহলে কেন যুথি রাজি হবে না? ভাবি শোনো, আমি আসলে চাইছি আগে পরিবারের সবার মতামত জানতে, তারপর যুথিকে জানাতে। ঠিক আছে, মানে তোমার ভাই যদি রাজি হয় আমার কোনো আপত্তি নেই। কিন্তু এভাবে তো হবে না ভাবি, আগে ব্যক্তিগতভাবে তোমাকে রাজি হতে হবে, তারপর আমার হয়ে তুমি ভাইয়াকে বোঝাবে। না মানে দেশের বাইরে তো আমার না কেমন যেন একটু লাগে। দেশের বাইরে তো আমিও ছিলাম। হ্যাঁ আছো তো, কিন্তু কেন জানি আমার মনে হয় দেশের বাইরে গিয়ে যুথি যদি আমাদের সাথে যোগাযোগ করা বন্ধ করে দেয়। ও মাই গড, ও মাই গড ভাবি, আমি রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড ফিল করছি, আমি অপমানিত বোধ করছি ভাবি। না শোনো, না 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 আমি তোমাকে চিন্তা করে কথা বলিনি, বিশ্বাস করো তুমি আমাকে। না, আমি বুঝতে পেরেছি ভাবি, তোমরা আসলে আমাকে এখনো মন থেকে মানতে পারোনি। নাহার এসব কিছু না, নাহার তুমি বিশ্বাস করো আমাকে। এটাই ভাবি, এটাই, না হলে তুমি এমন কথা কেন আমাকে বলবে? আর নাহার, নাহার তুমি আমার দিকে তাকাও, আমার দিকে একটু তাকাও, দেখো। আচ্ছা ঠিক আছে, আমি রাজি, আমি রাজি। এবার আমাকে বিশ্বাস হলো তো ননদিনী? সত্যি সত্যি ভাবি, একটু ম্যাজিকের মতো কাজ করেছো, আমি কি যে খুশি হয়েছি। শোনো, তোমার মেয়ে আমার কাছে অনেক শান্তিতে থাকবে। আমার ঠিক কি ভালো ছেলেও ভাবি, না দেখলে বিশ্বাস করবে না। খুশিতে আমার চোখে আরো পানি আসছে। তার মানে তুই কি আমাকে কাঁদাবি এখন? ঠিক, আমিও তো কাঁদছি। আরে বাসা পেয়ে গেছি। তাই নাকি? তো ভালো তো। আমি বাসা পেয়ে গেছি বলে তো তোমাকে এতবার ফোন করেছিলাম, তুমি ফোনটা বন্ধ করে রেখেছিলে কেন? আর বলো না, মানে কালকে হচ্ছে কি হঠাৎ করে শরীরটা একটু খারাপ লাগছিল, আর তার থেকে জুলিও সাথে ছিল। তো জুলি পাশে থাকলে কি ফোন ধরা যায় না? অ্যাকচুয়ালি আমি চাই না যে মানে অফিসের বাইরে যে তোমার সাথে কথা হোক, এই ব্যাপারটা জুলি জানো। ও তো আগে থেকে অনেক হিংসুটে। আচ্ছা বাদ দাও, মানে বাসা কোথায় নিলে সেটা বলো। আরে এখান থেকে মাত্র 10 মিনিটের রাস্তা। আমি না বাসাটা আসলে সাবলেটে পেয়েছি। তাহলে তো খুবই ভালো, যে মানে একা থাকার থেকে একজন পার্টনার পেলে আর কি। এখানে যে আমার বান্ধবী আছে আমি তো জানতামই না। কালকে বাসা খুঁজতে গিয়ে আমি তো দেখে থ হয়ে গেছি।
যাক বাঁচা গেল। এই বাসার ঝামেলাটা তো তোমার লাইফ থেকে গেল। ভালো হলো, কিন্তু একটা প্রবলেম আছে। আবার কি? শাকিল, আমি না খুব একা, তুমি আমাকে একা ছেড়ে প্লিজ যেও না। মানে এখানে কান্নাকাটি করার কি হলো? শাকিল, আমি খুব একা আর অসহায়, তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। মানে আমি বুঝলাম না, তোমার বাসা ছিল না, বাসা পেয়েছো, তোমার চাকরি আছে, তুমি এখানে একা থাকার সাথে মানে আমাকে টানছো কেন? আরে সময় হলে বুঝতে পারবো, আমি এত এক্সপ্লেন করতে পারবো না। আগে ক্যাডবেরিটা খাও। আর এত কথা না বলে এখন এটা খাও তো। আচ্ছা খাচ্ছি। শোনো, তুমি যে ব্যাপারটা তৈরি করার চেষ্টা করছো খুব বেশি একটা লাভ হবে বলে মনে হয় না। সেটা আমিও জানি কোনো লাভ হবে না, তো সময় বলে দিব। এখন কি অফিসে যাবে নাকি অন্য কোথাও? অফিস। তাহলে চলো। হ্যালো, আমি রাহাত। হ্যাঁ রাহাতের আইডি থেকে কল এসেছে, তো রাহাতই হবে। কেমন আছেন আপনি? এই তো ভালো, আপনি কেমন আছেন? আমি যে কেমন আছি সেটা বলে বোঝাতে পারবো না। কেন, খারাপ আছেন বুঝি? না মানে এত ভালো, এই ভালোর কোনো ব্যাখ্যা নেই। শোনেন না, আপনার ভয়েসটা না অনেক ভালো। রিয়েল ভয়েসের থেকে ফোনের ভয়েসটা আরো বেশি সুন্দর। বস, এসব পুরনো ডায়লগ, নতুন কিছু বলেন। এখন যদি বলে ফেলি যে আমি তোমাকে ভালোবাসি, তাহলে ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে না? ভীষণ বাড়াবাড়ি হয়ে যাবে। সরি, ব্লক দেন না, আমার আসলে মুখ ফসকে বেরিয়ে গেছে। আমি তো তোমাকে অনেক সাহসী মনে করতাম, তুমি তো দেখছি ভিতর ডিম। ভালোবাসার কথা বলে আবার অস্বীকার করছো কেন? যা বলেছো ঠিকই বলেছো। কি দাদু ভাই, স্কুলে যাইবা? হ্যাঁ, তোমার স্কুলের দপ্তরের নাম কি? কাশিম মামা। বাহ, খুব সুন্দর নাম, কাশিম মালা। অনেক আগে একটা সিনেমা দেখছিলাম, কাশিম মালার প্রেম। না থাক, শোনো, এই তোমার কাশিম মামারে আমার একটা সালাম দিবা। কিভাবে? তুমি তো এখানে থাকবে। না মানে গিয়া বলবা, কাশিম মামা আমাগো বাড়িতে একটা দাদু আসছে, সে তোমারে সালাম দিছে, এই বলে সালাম দিবা। ঠিক আছে, এটা কোনো ব্যাপারই না। আব্বা, তোমার ওর সাথে এত কথা বলার দরকার নেই। আপনি ভালো আছেন? আমি ভালো আছি, কিন্তু তোরে তো দেখে মনে হচ্ছে তোর অবস্থা ভালো না। আসলে আমি আপনার সাথে একটু মিথ্যা কথা বলছিলাম ভাই, বাড়িতে একটু টাকা দরকার ছিল তো। ফুপি, মিন্টু ভাই কোনো আলগা আহ্লাদ করে না, সে যেটা করে সেটা মন থেকেই করে এবং বাবাকে অনেক বেশি ভালোবাসে। তোমার তো দেখে মনে হইতেছে তোমার পালা কই তোর আইসা এই বাড়ির ছাদে পড়ছে। না না গেল, আমার তো কোনো কবুতরই নেই। আচ্ছা, তোমার যদি আমার বাবার সামনে দাঁড়ানোর সাহসই না থাকে, তাহলে তুমি আমার সাথে আর কখনো দেখা করতে পারবে না। প্লিজ, আর 2-3টা দিন সময় দাও, আমি যাবো তো বলছি তোমার সাথে তোমাদের বাসায়। সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো। সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির
রাতের আলো